নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বুথ ফেরত সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিল্লি বিধানসভায়। আজই দিল্লির ভোট গণনা এবং ভোটারদের মন বুঝতেই বিভিন্ন বেসরকারি সংস্থার সমীক্ষায় গত 2 দফায় আপের যে একচ্ছত্র আধিপত্য ছিল তার অবসান হতে পারে বলে আভাস মিলেছে সবকটি রিপোর্টে। যদিও বুথ ফেরত সমীক্ষার সব সময় মিলেই যাবে এমনটা নয়, তাই আপের হ্যাট্রিক নাকি 27 বছর পর পদ্মের পুনরুত্থান, তার জবাব পেতে শনিবার দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিল্লির কুর্সি কার দখলে থাকবে সেদিকে নজর রয়েছে গোটা দেশের। এবার লড়াই ত্রিমুখী হলেও ফের ক্ষমতায় ফিরে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি হ্যাট্রিক করতে চলেছে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু বুথ ফেরত সমীক্ষায় চমক। বুধবার দিল্লির 70টি বিধানসভা আসনের ভোট গ্রহণ হয়েছে। সেখানে নিরঙ্কুশ গরিষ্ঠতার জাদু সংখ্যা 36। হিসেব বলছে 27 বছর পর দিল্লির মসনাদের দখল নিতে পারে গেরুয়া শিবির। কেজরির কপালে চিন্তার ভাঁজ। আয়কর ছাড়ের ফায়দা পাচ্ছে বিজেপি। বুথ ফেরত সমীক্ষায় অনেকটাই এগিয়ে গেরুয়া শিবির। চাণক্য স্ট্র্যাটেজিজ আপকে দিচ্ছে 25 থেকে 28টি আসন, বিজেপিকে 39 থেকে 44টি আসন, কংগ্রেসের জন্য বরাদ্দ 2 থেকে 3টি। জেভিসি আপ 22 থেকে 31, বিজেপি 39 থেকে 45, কংগ্রেস 0 থেকে 2টি। ম্যাট্রিজ আপ 32 থেকে 37, বিজেপি 35 থেকে 40, কংগ্রেস 0 থেকে 1টি। পিমার্ক আপ 21 থেকে 31, বিজেপি 39 থেকে 49, কংগ্রেস 0 থেকে 1। পিপলস ইনসাইট আম আদমি পার্টি 25 থেকে 29, বিজেপি 40 থেকে 44, কংগ্রেস 0 থেকে 2। পিপলস পালস আম আদমি পার্টি 10 থেকে 25, বিজেপি 51 থেকে 60, কংগ্রেস 0। পোল ডায়েরি আম আদমি পার্টি 18 থেকে 25, বিজেপি 42 থেকে 50, কংগ্রেস 0 থেকে 2টি। বেশিরভাগ সমীক্ষা সংস্থাই বিজেপিকে সরকার গঠনের ক্ষেত্রে এগিয়ে রেখেছে। তবে বুথ ফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি থাকলেও অনেক ক্ষেত্রে তা মেলে না। গত লোকসভায় বিজেপি একাই 350-র বেশি আসন পেতে পারে বলে বিভিন্ন সংস্থার সমীক্ষায় উঠে এলেও বাস্তবে ফারাক ছিল আসমান জমিন। এবার দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ফাটল দেখা গিয়েছিল ইন্ডিয়া জোটে। এই নির্বাচনে কংগ্রেস ও আপ শুধু যে আলাদা লড়েছে তাই নয়, গোটা প্রচার জুড়েই আপ ও কংগ্রেস নেতারা একে অন্যের বিরুদ্ধে তোপ দেগে গিয়েছেন। এবার প্রশ্ন উঠছে, দিল্লিতে কি ফিকে হবে কেজরির জাদু? মোদি ম্যাজিকে ভর করে দিল্লি বিধানসভায় পদ্ম ফুটবে? উত্তর মিলবে 8ই ফেব্রুয়ারি। তবে তার আগে 70 আসনের দিল্লি বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে তুঙ্গে তরজা। কলকাতা টিভি। দিল্লির কুর্সি আজ কার দখলে যাবে সেদিকে নজর রয়েছে। একদিকে যেমন দিল্লিবাসীরা, একই সঙ্গে দেশবাসীরা। আপনারা সকলেই জানেন যে আজ কিন্তু দিল্লির যে ভোট গণনা আমরা দেখেছি, গত 5ই ফেব্রুয়ারি এই ভোট গ্রহণ হয়েছে এবং তার পরবর্তীতেই কিন্তু আজ এর ভোট গণনা রয়েছে। এবং সেখানেই বারংবার এই প্রশ্নই উঠছে যে 10 বছর ধরে যেখানে ক্ষমতাসীন ছিল আম আদমি পার্টি, অর্থাৎ একেবারে দেশের রাজধানী দখল করে রেখেছিল আম আদমি পার্টি, কিন্তু সেই ক্ষমতা সেই একইভাবে কি এই বছরও, অর্থাৎ এই বারের ক্ষমতাও দখল করতে পারবে আম আদমি পার্টি? অবশ্যই মাঝে আমরা দেখেছি জল বহুদিকে গড়িয়েছে, দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আমরা দেখেছি আম আদমি পার্টির যে প্রতীক চিহ্ন রয়েছে অর্থাৎ ঝাড়ু, সেই যে চিহ্ন দিয়ে তারা এসেছিলেন, অর্থাৎ দুর্নীতি সাফ করতে একেবারে স্বচ্ছ প্রতীক নিয়ে তারা এসেছিলেন, কিন্তু সেই আম আদমি পার্টির বিরুদ্ধেই একাধিক অভিযোগ আমরা দেখেছিলাম সামনে এসেছে একেবারে গত কয়েক বছরের মধ্যে। এবং এর মাঝেই আবগারি দুর্নীতি কাণ্ডে কেজরিওয়াল, অর্থাৎ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, তাকে জেলে যেতে হয়েছে। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে, তাকেও জেলে যেতে হয়েছিল। এবং তারপরেও একাধিক কিন্তু প্রশ্ন সামনে আসছে যে এবার দিল্লির কুর্সি কে দখল করবে। অবশ্যই আমরা দেখতেই পাচ্ছি যে রাজনৈতিক বিশেষজ্ঞরা যেমনটা মনে করছেন যে আজকের এই লড়াই, অর্থাৎ এই দিল্লি বিধানসভা নির্বাচনের যে লড়াই, সেই লড়াই কিন্তু ত্রিমুখী হতে চলেছে। ত্রিমুখী অর্থাৎ অবশ্যই বিজেপি, কংগ্রেস এবং একই সঙ্গে আম আদমি পার্টি তো থাকছেই। এবং মূলত রাজনৈতিক মহল যেমনটা মনে করছে, এবং তার পাশাপাশি যে বুথ ফেরত সমীক্ষা, তার কথাও আপনাদের জানাবো। এই বুথ ফেরত সমীক্ষায় কিন্তু আমরা দেখেছি যে বিজেপিকে এগিয়ে রেখেছে প্রত্যেকটি
এই সমীক্ষক সংস্থা, অবশ্যই সেখানেই প্রশ্ন আসছে যে এবার দিল্লি কার হতে চলেছে, অর্থাৎ দিল্লির কুর্সি, দিল্লির মসনদে কে বসতে চলেছেন সেদিকে। সেই কারণেই কিন্তু আলাদাই নজর থাকছে অবশ্যই একেবারে দেশের রাজধানী, এবং দেশের রাজধানীতে এই রাজধানী দখল করতে পারে কে। অবশ্যই আজকের সারাদিনেই আমাদের নজর থাকবে। আজ ভোট গণনা রয়েছে দিল্লিতে। আমরা দেখেছি একেবারে গত 5ই ফেব্রুয়ারি এক দফাতেই দিল্লিতে 70টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়েছে, এবং এই 70টি বিধানসভা আসনের যে ম্যাজিক ফিগার তা কিন্তু 36, এবং এই 36 যেই পার করবে, অর্থাৎ যে দল পার করবে, সেই দলই কিন্তু দিল্লির মসনদ দখল করবে। অবশ্যই আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আমরা দেখেছিলাম যে গতবার কংগ্রেস কিন্তু খাতা খুলতে পারেনি। অবশ্যই তাদের এবার কি ফল হয় সেদিকেও নজর থাকবে। কেন্দ্রের পদ্ম সরকারকে রিভার্স রবিনহুড বলে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রবিনহুড ধনী টাকা গরিবকে বিলত, বিজেপি সরকার তার উল্টো পথে হেঁটে গরিবের টাকা ধনীকে দিচ্ছে, মন্তব্য অভিষেকের। As we look at the economic policies of the NDA government, one cannot help but see a pattern. And what is the pattern? Ma'am, the pattern is of a, or if I am to say, it resembles the tale of a reverse Robin Hood. What is a reverse Robin Hood? We know the story of Robin Hood, taking from the rich and giving to the poor. BJP has mastered the art of taking from the poor and giving it to the wealthy elite. So reverse Robin Hood. আরজিকরে নির্যাতিতা তরুণীর পরিবারের আবেদন নাকচ সুপ্রিম কোর্টে। দ্রুত শুনানির আবেদনে সাড়া দিল না দেশের শীর্ষ আদালত। পুনরায় সিবিআই তদন্তের পাশাপাশি কলকাতা হাইকোর্টে মামলা ফেরানোর দাবি ছিল পরিবারের। দুই আবেদনই নাকচ করেছে সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্ত নিয়ে নিজেদের অভিযোগের কথা জানিয়েছিল আরজিকরের নির্যাতিতার চিকিৎসকের পরিবার। ফের সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। হাইকোর্টে মামলা ফেরানো হোক, আবেদনে জুড়ে ছিল সেই দাবিও। শুক্রবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মামলা দুটির দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিলেন। দ্রুত শুনানির প্রয়োজন নেই জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। আরজিকর কাণ্ডে নির্যাতিতা পরিবারের আবেদনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদনে কর্ণপাত করল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিলেন এই আবেদনে দ্রুত শুনানির কোনো প্রয়োজন নেই। মূলত এর আগে সুপ্রিম কোর্টে নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে একটি আবেদন জানানো হয় সিবিআই এর তদন্তের গাফিলতির বেশ কয়েকটি দিক নিয়ে। আগামী 17ই মার্চ হবে সিবিআই এর পুনর্তদন্ত সংক্রান্ত মামলার শুনানি। এর আগেও আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা মা। সুপ্রিম কোর্ট নতুন আবেদন করার পরামর্শ দিয়েছিল পরিবারকে। পরে আগের আবেদন প্রত্যাহার করে নেন পরিবারের আইনজীবী। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে এক ও একমাত্র দোষী বলে জানিয়েছিল সিবিআই। ঘটনার নৃশংসতাকে মাথায় রেখে সিবিআই এর এই দাবি মানতে চায়নি নির্যাতিতার পরিবার। পুনরায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। আইনজ্ঞ মহল মনে করছে আরজিকরের যে মূল মামলা 17ই মার্চ নির্ধারিত রয়েছে, সেই দিনই পরিষ্কারভাবে এই দুটি আবেদনেরও শুনানি গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। সরকারি ভাতা নিয়েও বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা। রাজ্যের বিভিন্ন জেলার 19 জন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ। 19 জন সরকারি ডাক্তারকে স্বাস্থ্য ভবনে হাজিরার নির্দেশ। 12 এবং 20 ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবনে হাজিরার নির্দেশ। বিনা অনুমতিতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা। স্বাস্থ্য ভবনের নজরে 19 জন নন প্র্যাকটিসিং চিকিৎসক। 12 ও 20 ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবনে হাজিরার নির্দেশ। আরজিকরের নির্যাতিতা বিচার পায়নি এখনো। এই আবহে স্বাস্থ্য দফতরের শাস্তির কোপে 19 চিকিৎসক। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সরকারি হাসপাতালে কর্মরত বেশ কিছু নন প্র্যাকটিসিং চিকিৎসক সরকারি অনুমতি ছাড়াই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে প্র্যাকটিস করছেন। 12 ও 20 ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবনে তদন্ত কমিটির সামনে হাজিরার নির্দেশ 19 চিকিৎসককে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, কোনোভাবেই যাতে রাজ্যে চিকিৎসা করতে আসা রোগীদের চিকিৎসায় কোনো গাফিলতি না হয়। তিনি আরও জানিয়েছিলেন, সরকারি হাসপাতালে যুক্ত থাকা চিকিৎসকরা সরকারি নিয়ম না মেনে প্রাইভেট প্র্যাকটিস করছেন, যা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। এবার এ বিষয়ে আরও কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের।
শাস্তির কোপে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া সহ একাধিক মেডিকেল কলেজের চিকিৎসকরা। ওই চিকিৎসকরা হলেন প্রণয় ঘোষ, সায়ন হাজরা, শৈবাল মাইতি, সন্দীপ কুমার প্রামাণিক, সুপ্রতিম গিরি, অমিত কুমার হালদার, শিব শঙ্কর দে, ভজন চন্দ্র সরকার, শরবিন্দু মণ্ডল, দীপঙ্কর প্রধান, দিলীপ কুমার বেরা, আশুতোষ মাল, সামিউল্লাহ লস্কর, তপন কুমার খাটুয়া, সৌমিক সাহা, দেবদ্যুতি মহাপাত্র, সুশোভন মণ্ডল, সৌম্য পাল, অনিক দাস। কিছু নথি তাদের সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। সেগুলি হলো বর্তমানে তারা সরকারিভাবে কত টাকা মাইনে পান সেই সংক্রান্ত কাগজ, বেসরকারি হাসপাতালে বা ক্লিনিকে প্র্যাকটিসের জন্য সরকারের অনুমতি নিয়েছেন কিনা তার শংসাপত্র, এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির কোপে পড়তে পারেন ওই 19 জন চিকিৎসক। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। বড় বাজার এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো 3 জনকে। কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার, বাজেয়াপ্ত করা হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র এবং গাড়ি। উদ্ধারে একটি 9mm এবং একটি 7mm পিস্তল। বড় বাজার এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে এই 3 জনকে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে পুলিশ সূত্রে কলকাতা পুলিশের এসটিএফ এর হাতেই গ্রেপ্তার করা হয়েছে এই 3 জনকে। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র এবং গাড়িও। উদ্ধার হয়েছে একটি 9mm পিস্তল এবং একটি 7mm পিস্তল। আপনাদের জানিয়ে রাখি, বড়বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। কি উদ্দেশ্যে তারা এই আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিলেন, কোথায় যাচ্ছিলেন, সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছে এই 3 জন। বাজেয়াপ্ত করা হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র এবং একটি গাড়িও। উদ্ধার হয়েছে একটি 9mm পিস্তল এবং একটি 7mm পিস্তল। কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র আসছে সেই প্রশ্ন যেমন একদিকে সামনে আসছে, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে সাম্প্রতিক অতীতে একাধিক এইরকম ঘটনা ঘটেছে। এবার বড়বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো 3 জনকে। বীরভূমে দেউচা পাচামিতে শুরু খনন কাজ শুরুর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিজিবিএস এ ঘোষণার পর থেকেই কাজ শুরু হয়ে গিয়েছিল। আমরা দেখেছিলাম বিজিবিএস এর যে প্রথম দিন, সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ঘোষণা করেছিলেন যে যত দ্রুত পারা যায় তত দ্রুতই কিন্তু এই দেউচা পাচামির কাজ শুরু করা প্রয়োজন। এবং আমরা দেখেছিলাম একেবারে তার পরের দিন থেকে কিন্তু বীরভূমে দেউচা পাচামিতে শুরু হয়ে যায় খনন কাজ। বৃহস্পতিবার থেকেই সেই কাজ শুরু হয়ে গিয়েছিল এবং আমরা দেখেছি বৃহস্পতিবার সেখানে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে জেলা শাসক তারাও কিন্তু সেই জায়গা পরিদর্শনে গিয়েছিলেন এবং খনন কাজও শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই কিন্তু এই খনন কাজ শুরু হয়ে গিয়েছে। অবশ্যই এর কারণে যথেষ্টই খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে কর্মসংস্থান অর্থাৎ স্থানীয়দের কর্মসংস্থানের কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই অবশ্যই বাড়তি সুযোগ স্থানীয়দের জন্য। মুখ্যমন্ত্রীর বিজিবিএস এ ঘোষণার পর থেকেই কাজ শুরু হয়ে গিয়েছিল। আমরা দেখেছিলাম বৃহস্পতিবার থেকেই কাজ শুরু হয়ে গিয়েছিল এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে খনন কাজও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে তিনি এই নির্দেশ দিয়েছিলেন বুধবার, এবং আমরা দেখেছিলাম যে বৃহস্পতিবার থেকেই কিন্তু এই যে খনন কাজ শুরু হয়ে গিয়েছিল, দেউচা পাচামির এই কাজ শুরু হয়ে গিয়েছিল এবং ইতিমধ্যেই খনন কাজ শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিজিবিএস এ ঘোষণার পর চলছে এই কাজ দেউচা পাচামিতে। বিজিবিএস থেকে এই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এখানে স্থানীয় মানুষের কর্মসংস্থানের কথাও জানিয়েছিলেন তিনি। অবশ্যই সেই কারণেই যথেষ্ট খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। আপনাদের জানিয়ে রাখি, বিজিবিএস এ ঘোষণার পরই শুরু হয়েছে বীরভূমে দেউচা পাচামিতে খনন কাজ। রাজ্য বিজেপির বেহাল অবস্থা, কেউ কোনো নিয়ম মানছে না। জেলায় জেলায় কর্মী বিক্ষোভ। কে হবেন পরবর্তী রাজ্য সভাপতি এখনো নাম ঘোষণা করতে পারেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট ঘিরে আরও বিপাকে গেরুয়া শিবির। বিপর্যস্ত বেআব্রু বিজেপি।
2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে যখন নিজেদের সংগঠন মজবুত করতে ব্যস্ত শাসক দল, ঠিক সেখানেই কয়েকশো যোজন পিছিয়ে গিয়েছে রাজ্যের অন্যতম বিরোধী দল। সদস্য সংগ্রহ কর্মসূচিতে মুখ থুবড়ে পড়েছে আগেই। এবার জেলায় জেলায় মণ্ডলে মণ্ডলে চলছে কর্মী বিক্ষোভ। রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা এখনো কাটেনি। এই পরিস্থিতিতে দলের প্রবীণ নেতারা তুলেছে প্রশ্ন। আজকে মণ্ডলে মণ্ডলে যে নির্বাচন হচ্ছে সেটা হয়তো সঠিক পদ্ধতিতে হচ্ছে না, তাই জন্য সেখানে প্রচুর অশান্তি দেখা দিয়েছে। তাই কেন্দ্রীয় নেতৃত্ব এই নির্বাচনটাকে এখন আটকে দিয়েছে, দিয়ে তারা হয়তো তদন্ত করে দেখবে যে এটা সঠিক পদ্ধতিতে হচ্ছে কি হচ্ছে না। রাজ্য সভাপতি নিয়ে টালমাটালের মধ্যেই দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি চেয়ে সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে পোস্ট। বিজেপি নেতা সায়ন্তন বসুর সোশ্যাল মিডিয়ার তরফে জানানো হয়েছে জোরালো দাবি। লাভ ছাড়া ক্ষতি নেই, দিলীপ ঘোষ ছাড়া গতি নেই। দিলীপ ঘোষ জিন্দাবাদ, যে করেছে 77 সেই করবে 177। পশ্চিমবঙ্গে বিজেপির পথপ্রদর্শক প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পুনরায় রাজ্য সভাপতি করে পরিস্থিতি পুনরুদ্ধার করা উচিত। অতি দ্রুত রাজ্য সভাপতি ঠিক করা প্রয়োজন। রাজ্য সভাপতি না থাকার ফলে দলে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। দলকে সঠিক পথে চালাতে রাজ্য সভাপতির নাম ঘোষণা প্রয়োজন। কে রাজ্যের সভাপতি হবে সেটা আমরা ঠিক করতে পারিনি, আর এই যতদিন না আমরা ঠিক করতে পারছি, বিভিন্ন নেতা ভাবছে আমি রাজ্য সভাপতি হব, তাই দলটা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে। এই জিনিসটাকে বন্ধ হওয়া দরকার। ইমিডিয়েটলি একজন পশ্চিমবাংলায় আমাদের রাজ্য নেতৃত্বকে মনোনীত করে হোক আর নির্বাচিত করে হোক আমাদের মাথায় বসানো উচিত, যাতে পশ্চিমবাংলা বিজেপি সঠিক পথে হাঁটতে পারে। রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের আগে অসহায় রাজ্য বিজেপি কর্মীরা। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য সভাপতির নাম ঘোষণা না করা পর্যন্ত অচলাবস্থা কাটবে না বলেই মনে করছে জেলা নেতৃত্ব। তাই কার্যত দিক শূন্য রাজ্যের অন্যতম বিরোধী দল। কলকাতা টিভি। শরিক দলের মধ্যে আসন বন্টনের সাবেকি ফর্মুলা বদলাতে চায় বামফ্রন্ট। রাজ্যে ক্ষমতাচ্যুতির প্রায় 1.5 দশক পরেও বামেদের অবক্ষয় অব্যাহত। বিধানসভা ও রাজ্য থেকে লোকসভায় প্রতিনিধিত্ব শূন্য। বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে শরিক দলের সঙ্গে আগামী বিধানসভা ভোটের আসন বন্টনের চর্চা শুরু বামফ্রন্টে। রাজ্যে প্রায় 3.5 দশক ক্ষমতায় থাকার পর কেটে গিয়েছে প্রায় 14.5 বছর, কিন্তু বামেদের অবক্ষয় অব্যাহত। অস্তিত্বের সংকট থেকে মুক্তি পেতে মরিয়া ফ্রন্ট নেতৃত্ব আগামী বিধানসভা ভোটের প্রস্তুতির লক্ষ্যে শরিক দলের সঙ্গে আসন বন্টন নিয়ে আলোচনা শুরু করতে চলেছে রাজ্য নেতৃত্ব। 1977 সালে বামফ্রন্টের সূচনা লগ্ন থেকে রাজ্যের জেলায় জেলায় শরিক দলের শক্তির নিরিখে যে ফর্মুলায় আসন বন্টন করা হতো, পরিবর্তিত পরিস্থিতিতে তা পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। যদিও ফ্রন্ট নেতৃত্ব যান্ত্রিকভাবে সেই সাবেকি ফর্মুলায় আসন বন্টন করায় বিপর্যয় আরও ঘনীভূত হচ্ছে। একদা উত্তরবঙ্গের কোচবিহারের ফরওয়ার্ড ব্লক, দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণ 24 পরগনার একাংশে আরএসপি, অবিভক্ত মেদিনীপুরে সিপিআই এর সাংগঠনিক শক্তি ছিল। সেই ভিত্তিতে আসন বন্টন করা হয়, অথচ ওই সব তথাকথিত বাম শরিক ঘাঁটির আর কোনো অস্তিত্বই নেই। বামফ্রন্ট সূত্রের দাবি, বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করেই আগামী বিধানসভা নির্বাচনে আসন বন্টনে নতুন ফর্মুলা তৈরি করা হবে। একই সঙ্গে বৃহত্তর পরিসরে ফ্রন্ট বহির্ভূত দলের সঙ্গে সম্ভাব্য আসন রফার কথা মাথায় রেখেই ওই পরিকল্পনা করা হবে বলে জানা গিয়েছে। ফলে সিপিএম এর নিজেদের আসন বিন্যাসেও বদল অনিবার্য হয়ে পড়বে। কলকাতা টিভি। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত 4, গুরুতর জখম অবস্থায় একজন কল্যাণী হাসপাতালে ভর্তি। কল্যাণীর রথতলায় বাজি তৈরির সময় বিস্ফোরণের ঘটনা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আতশবাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। নদিয়া জেলা প্রশাসনের কাছে বিস্তারিত জানতে চাইলেন ডিজি রাজীব কুমার, গ্রেপ্তার বাজি কারখানার মালিক। কল্যাণী থানার রথতলা রোহিতপল্লীর ঘন জনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণের তীব্রতায় গোটা বাজি কারখানা উড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজি তৈরির সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে 4 জনের।
মৃতরা হলেন ভারতী চৌধুরী বয়স 60, রুমা সোনার বয়স 35, অঞ্জলি বিশ্বাস বয়স 60, দুর্গা সাহা বয়স 40, আহত উজ্জ্বলা ভূঁইয়া বয়স 40। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। গুরুতর জখম অবস্থায় কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি এক। প্রাথমিকভাবে পুলিশের অনুমান আতশবাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগে। একটি বাড়ির পিছনে বাঁশ দিয়ে ঘেরা টিনের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ ও দমকল বাহিনী। কারখানার ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চালায় পুলিশ। বিস্ফোরণের সঠিক কারণ সন্ধানে পুলিশ। মৃতরা সবাই ওই কারখানার কর্মী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এখানে বিশাল আগুন জ্বলছে এবং ধোঁয়া বেরোচ্ছে, তখন যে যার মতো যেদিক দিয়ে পারছে সব জল নিয়ে দমকলতে গাড়ি এখানে আসবে, কখন তার বর্ষায় তার থাকার লাভ নেই। তো সবাই মিলে চেষ্টা করি যাতে আগুনটা নিভে, যাতে এখান থেকে যে কারখানার ভেতরে আছে তাদেরকে যাতে বের করে আনতে পারি। তো একজনকে বের করে নিয়ে এসে তাকে আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। আর বাদ বাকি মানে আগুন যখন নিভাচ্ছি, মাঝে মাঝে আগুনের ফুলকি উঠছে তখন আগুন নিভাতে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা যখন বাড়িতে বসে রয়েছি দুপুরবেলা, মানে এবার তখন আমরা ভাইব্রেশন এবং বিকট শব্দে আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি, এসে দেখি যেমন আগুনের গোলা যেমন হয়, সেই আগুনের গোলাটা উপর দিকে উঠতে থাকে এবং টিনগুলো এবং বাড়িগুলো যে গাছগুলো পুরো গাছে আগুন ধরে যায়। তো আমরা এসে জল দেওয়ার চেষ্টা করি, আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু যেহেতু এটা বাজির কারখানা, তো যার জন্য আমরা এই জল দিতে গিয়েও সেটা মানে ভয় পাচ্ছি, জলটা দেবো কোথাও না, ওখান থেকে ভিতর থেকে বিস্ফোরণটা আবার হবে। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। উল্লেখ্য 2023-এ এগরার খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় 12 জনের। দত্তপুকুরেও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটে। সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, এরপরও কি টনক নড়ল না প্রশাসনের? কারখানার ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকা সত্ত্বেও সুরক্ষা ব্যবস্থা কি ঠিক ছিল না? কল্যাণীর কারখানা নিয়ে উঠছে প্রশ্ন। কল্যাণী থেকে সুবল মজুমদার, কলকাতা টিভি। সময় বিভ্রাটে গোসা মন্ত্রী মহোদয়ার, ভুল সময় জানিয়ে মন্ত্রীকে আমন্ত্রণ। অপমানিত হয়ে মঞ্চ ছাড়লেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। ইচ্ছাকৃতভাবে তাকে অপমান করা হয়েছে বলে ক্ষোভ উগরে দেন তিনি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে। অপমানের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল জেলা নেতৃত্ব। শুরু হয়েছে বিতর্ক। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় বিভ্রাট, তার জেরেই বিপত্তি। অপমানিত বোধ করে মঞ্চ থেকে নেমে গেলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয় মন্ত্রীকে। আমন্ত্রণপত্রে সকাল 9টা লেখা থাকলেও মন্ত্রীকে জানানো হয় 10:30 নাগাদ এলেও চলবে। সেই মতো তিনি অনুষ্ঠানে হাজির হন, কিন্তু তার আসার আগেই হয়ে যায় অনুষ্ঠানের উদ্বোধন। তাতেই ক্ষোভে মঞ্চ থেকে নেমে যান মন্ত্রী। মনে হয় আমাকে আজকে ডেকে অপমান করা হয়েছে। এটা ফার্স্ট টাইম হলো ডেকে অপমান করা, কারণ সোশ্যাল মিডিয়া এবং ইনভাইট কার্ডেও আমি দেখেছি যে সকাল 9টার সময় টাইম দেওয়া ছিল, এবং যিনি ডিপিএসসি চেয়ারম্যান আছেন ওনাকে কালকে রাতে ফোন করে এটাও কনফার্ম করেছি যে আমি কালকে যাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম বারবার যে কটার সময় কটা নাগাদ আমি যাব। উনি আমাকে বললেন যে 10:30 থেকে 11টার মধ্যে আপনি ঢুকুন। তো সেই অনুযায়ী আমি 10:30টায় ঢুকেছি। আমি এসে দেখলাম যে 9টার সময় সমস্ত প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে ডেকে যখন আমি অপমানিত হলাম, তাহলে আমি মঞ্চ থেকে কি করব? এত মান অভিমানের কি আছে? বিষয়টি খুব সামান্য বলেই মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আবার চিঠিতে লিখে দিচ্ছেন, ওটা এত মান অভিমান করলে হয় না। এ তো মানুষের কাজ, বাচ্চাদের কাজ, ঠিক আছে? আমরা রেসপন্সিবল লোক, আমরা যদি মান অভিমান করি সাধারণ মানুষ কোথায় যায়? ওটা ঠিক না। ঠিক আছে, দেরি হয়েছে, ঠিকই আছে, উনি তো ছিলেন। মন্ত্রীর অভিযোগ মানতে চাননি বাঁকুড়ার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি শ্যামল সাঁতরা। তার দাবি, মন্ত্রীকে সঠিক সময়েই জানানো হয়েছিল। শিশু প্রতিযোগিতার কথা ভেবে আগেই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। কাউকে ওটাই সামনে বলিনি, হ্যাঁ, যাক এটা ঘরোয়া আলোচনা। মানে তো বোধ করেছেন তিনি রিফিউজ করেছেন অভ্যর্থনা নিয়ে, সেটা আপনারাও দেখেছেন। আমিও বারবার তাকে রিকোয়েস্ট করেছি। আপনারা তো দেখেছেন যে কার্ডে 9টায় আপনাদেরকেও আসতে বলেছি। আমিও সাংবাদিক যে আমার গ্রুপ রয়েছে সেখানে আপনাদেরকেও আসতে বলেছি, এবং আপনারা অলরেডি 9টা 9:30-র মধ্যে এসে গেছে। কার্ডেও সেখানে আমাদের টাইম ছিল এবং সেখানে স্বাভাবিকভাবে আমরা করেছি। তো আগামী দিনে এই সামান্য ভুল বোঝাবুঝি যাতে না হয় সেটা আমরা অবশ্যই নিই। অনুষ্ঠানের সময় নিয়ে ভুল বোঝাবুঝি মন্ত্রী ও জেলা নেতৃত্বের মধ্যে। মন্ত্রীর ক্ষোভে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সামান্য তাল কাটলেও বিষয়টি মিটে যাবে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব। তবে বিভ্রান্তি কেন হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।